বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালীর রাজপথে জুলাই। সুদীর্ঘ ১.৫ দশকের আওয়ামী দুঃশাসন ও জুলুমের জাতাকলে বাংলাদেশের প্রতিটি মানুষ যখন অতিষ্ঠ, এমনই এক ক্রান্তি লগ্নে বাংলাদেশে এসেছে জুলাই। পাকিস্তানিদের বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধ হলেও আদতে এই মুক্তিযুদ্ধ দেশকে, দেশের মানুষকে মুক্তি দিতে পারেনি। প্রতিটি ক্ষেত্রেই মানুষ ছিল বৈষম্যের শিকার। তাই বৈষম্যের বিরুদ্ধেই এবার মানুষ জেগে ওঠে। রাষ্ট্রের প্রশাসনকে মেধাহীন ও দলীয়করণের উদ্দেশ্যে সরকারি চাকরিতে ৫৬% মুক্তিযোদ্ধা কোটা, দলীয় লোকদের ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট প্রদান, মুক্তিযুদ্ধ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সীমাহীন দুর্নীতি, যুদ্ধাপরাধীদের বিচারের নামে দেশপ্রেমিক ইসলামপন্থী রাজনীতিবিদদের হত্যা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়নের মাধ্যমে বিভাজনের রাজনীতির সূত্রপাত করে আওয়ামী লীগ। ৫ই জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করার পর থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা ৪ দফা দাবিতে আন্দোলন শুরু করে। বাংলাদেশের ইতিহাসে ছাত্র শিবির সর্বপ্রথম ১৯৯৬ সালে কোটা সংস্কারের দাবি উত্থাপন করেছিল। এজন্য সে সময় ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক নির্যাতনের শিকারও হতে হয়। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালে কোটা সংস্কারের এই দাবি সাধারণ শিক্ষার্থীদের গণদাবিতে পরিণত হয়। তো ৩ জুলাই ২০২৪ সালের কার্যকরী পরিষদের বৈঠকে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে বলা হয়। সাদিক কায়েম ভাই সেদিন প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো তখনকার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শুরু করে ক্যাম্পাসগুলোতে যে ২০১৮ সালে সরকার কোটা প্রথা বাতিল করে দিয়ে যে পরিপত্র জারি করেছিল, সেটা বাদ দেওয়ার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সে আন্দোলনে ইসলামী ছাত্র শিবির কীভাবে ভূমিকা রাখবে, সারা দেশের ক্যাম্পাসগুলোতে কীভাবে আন্দোলনকে ছড়িয়ে দিবে, সেটার একটা পরিকল্পনা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাদিক কায়েম ভাই সেখানে পেশ করেন। কেন্দ্রীয় সভাপতি ভাই সহ শুরু করে কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য ভাইদের পরামর্শের ভিত্তিতে এক ধরনের পলিসি নির্ধারণ করা হয়। ৬ জুলাই নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে আসে। ৮ই জুলাই নোয়াখালীর মাইজদীতে সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে কিছু শিক্ষার্থী। তো জুলাইয়ের ১০ তারিখ পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালীর মাইজদী শহরে সাধারণ কিছু শিক্ষার্থী ভাইয়েরা প্রথম দিকে ছোট ছোট করে বিভিন্ন কর্মসূচি পালন করে। কিন্তু কেন্দ্রীয় সংগঠন থেকে যখন চূড়ান্ত সিদ্ধান্ত আসে এই কর্মসূচিতে যাতে ব্যাপক সংখ্যক ছাত্র সমাজকে যাতে অন্তর্ভুক্ত করা যায় এবং ইসলামী ছাত্র শিবির সংগঠন হিসেবে যাতে তার সকল জনশক্তিকে এখানে যাতে সামিল করে, সেই নির্দেশনা যখন কেন্দ্রীয় সংগঠন থেকে আমাদের কাছে আসে, তখন আমরা নোয়াখালীর শহর শাখার পরামর্শ সভার সদস্য ভাইদের সাথে সিদ্ধান্ত গ্রহণ করি, একসাথে বসে আমরা পলিসি নির্ধারণ করি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে সকল সভাপতিগণ আছেন, বর্তমান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তৎকালীন সেক্রেটারি জেনারেল আমাদের সাথে প্রত্যেকদিন রাতে মিটিং করতেন। মিটিং করে পরবর্তী দিন কোন ধরনের কর্মসূচি হবে এবং ছাত্র শিবির স্ব শাখা এখানে কিভাবে কন্ট্রিবিউট করবে, এগুলো এখানে নির্ধারণ হতো। সেই নির্ধারণ করার অংশ হিসেবে মূলত নোয়াখালীর মাইজদীতে ১২ই জুলাই সর্বপ্রথম বৃহৎ আকারে কর্মসূচি পালন করা হয়। সেখানে আমাদের সকল পর্যায়ের জনশক্তি ভাইদেরকে, বিশেষ করে যে সমস্ত জনশক্তি ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসেবে পরিচিত নয়, এই সমস্ত জনশক্তি ভাইদেরকে, আমাদের কর্মী সাথী মানের জনশক্তি ভাইদেরকে আমরা মূলত অংশগ্রহণ করাই। ১২ই জুলাই নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে নোয়াখালীর ছাত্র জনতা। ১৪ই জুলাই নোয়াখালীতেও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। একই দিনে শেখ হাসিনা চীন সফর শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আন্দোলনকারী ছাত্রদের ব্যঙ্গ করে রাজাকারের নাতিপুতি বলেন। হাসিনার এই কথাটি আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এর প্রতিবাদে রাত ৯টার দিকে ঢাবির বিভিন্ন হলে স্লোগান ওঠে।
এই স্লোগান মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। 16ই জুলাই পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম, শান্ত, ফারুক ও ঢাকার সবুজ আলী ও শাহজাহান শাহাদাত বরণ করেন। এরপর আন্দোলন দাবানলের মতো মুহূর্তের মধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়ে। ছাত্রদের আন্দোলন রূপ নিল ছাত্র জনতার আন্দোলনে। সরকার সমস্ত শক্তি ও কৌশল প্রয়োগ করেও আন্দোলন দমাতে ব্যর্থ হচ্ছিল বারবার। সকাল 11:30 হাজার হাজার শিক্ষার্থী বিশ্বনাথ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। এই দিনই প্রথম নোয়াখালীতে পুলিশের বাধার সম্মুখীন হতে হয় আন্দোলনকারীদের। ক্যাম্পাসের মূলত শান্ত পরিবেশ ছিল, আর সেখানে বাধা যেটা আসছিল সেটা প্রশাসন থেকে। সর্বপ্রথম প্রশাসন থেকে যে বাধা এটা ছিল যে আমাদের হল থেকে বের করে দেওয়ার একটা তারা চক্রান্ত করে। প্রথমত সকাল 10টায় নোটিশ দিয়ে বিকাল 3টার মধ্যে হল থেকে বের হতে বলে। এটা আমাদের জন্য খুবই একটা পয়েন্ট ছিল। অ্যান্ড ওই অবস্থাতেও আমরা মেয়েরা যারা হল থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমাদের ভিতরে একটা ছিল যে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতেছি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। যখন আমাদেরকে জোর করে রাতের বেলা হঠাৎ করে এসে যখন আমাদেরকে জোর করে হল থেকে বের করে দেয়, তারপরেও আমরা মাইজদি শহরে অবস্থান করতেছিলাম ছড়িয়ে ছিটিয়ে। আর এই যে পুরা হল থেকে প্রশাসনে বের করে দেওয়া বা যে কোনো কিছু, এখানে সম্পূর্ণভাবে ছাত্রলীগের যে তৎকালীন যে পোলাপান ছিল এরা প্রশাসনকে আর কি তখন অ্যাসিস্ট করতো। 17ই জুলাই দুপুর 2টায় নোয়াখালীর ডিসি অফিসের সামনে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের আয়োজন করা হয়। দুপুর 12টার সময় সমন্বয়ক বনিয়ামিন যখন আমাকে ফোন দিল যে ভাই আমাদের একটা কফিন এবং গায়েবানা জানাজার জন্য একজন ইমাম ম্যানেজ করে দেন, তখন আমি আমাদের তৎকালীন শিক্ষা সম্পাদক আব্দুল সালাম শিবলু ভাইকে দায়িত্ব দিই। তখন আমরা দত্তের হাট থেকে আরেকজন ভাইয়ের সহযোগিতায় আমরা একটা কফিন তৈরি করি এবং সেই কফিনটাকে ঢাকার জন্য আমরা কিছু সাদা কাপড় দিনিয়া মাদ্রাসা থেকে নিই এবং শাখা থেকে তৎকালীন অফিস সম্পাদক আমাদের মসলুদ্দিন সাকিব ভাই, ওনাকে দায়িত্ব দেওয়া হয় যেন জানাজার ইমামতি করে। এবং তখন আমরা জানাজার ইমামতি শেষ করে আমাদের তখন সিদ্ধান্ত হয় যে আমরা ক্যাম্পাসে অবস্থান করব। তখন সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে আমরা ক্যাম্পাস অভিমুখে রওনা দিই এবং জেড মোড়ে এসে আমরা ছাত্রলীগের বাধার সম্মুখীন হই। তখনই সাথে সাথে আমরা ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার সভাপতির সাথে কথা বলে আমরা কিছু ম্যান পাওয়ার জোগাড় করি যেন ছাত্রলীগকে আমরা প্রতিহত করতে পারি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো আমাদেরকে পিছন থেকে অনেক সহযোগিতা দিয়ে এসেছে। বিশেষ করে তাদের জনশক্তি এবং আমাদের যে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে টাকা পয়সা, আমাদের আন্দোলনের মাঠে পানি, শৃঙ্খলা সব কিছু তারা আমাদেরকে প্রোভাইড করেছিল। আন্দোলন চলাকালীন সময়ে নোয়াখালীতে আমাদের সংগঠনের সেক্রেটারিয়েট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আন্দোলনে যারা শিক্ষার্থী এবং অভিভাবক যারা আসবেন প্রত্যেকের খাবারের ব্যবস্থা করতে হবে। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে শুরু করি এবং তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে থাকে এবং সেটি আমি আমার প্রায় 250 থেকে 300 যে ভলান্টিয়ার বাহিনী খাদ্য বিভাগে যারা ছিল তাদের মাধ্যমে আমাদের শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা শুকনো খাবার সংগ্রহ করেছি, পানি আমরা সংগ্রহ করেছি এবং সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলনকারীদের মধ্যে সেটি বিতরণ করেছি। আমরা শৃঙ্খলা কমিটির প্রদান করে দিই শহর শাখার তৎকালীন অফিস সম্পাদক, শহর শাখার তৎকালীন অর্থ সম্পাদক, এইচআরডি সম্পাদক সহ শুরু করে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিয়েট বাইরা সহ সেই শৃঙ্খলা কমিটিগুলো দেখভাল করার দায়িত্ব আমরা ভাইদেরকে দিই। এই ভাইদের দায়িত্ব ছিল কর্মসূচি যেখানে হবে এই কর্মসূচির দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো, যাতে করে যে কোনো হামলা আঘাত যাই কিছু আসুক না কেন, যাতে করে আমাদের এই জনশক্তি বাইরা যাতে সেখানে এক ধরনের প্রতিহত যাতে করতে পারে আর আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা যাতে নিরাপদে যাতে অবস্থান করতে পারে। এবং আমরা কর্মসূচি আমরা চিন্তা আজ করতে পারতেছিলাম যে কর্মসূচি সহিংসতার দিকে যাইতে পারে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশ এখানে হামলা করতে পারে। তো সেটার পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা একটা মেডিকেল টিম গঠন করি। নোয়াখালী শহর শাখার তৎকালীন সহকারী বিজ্ঞান সম্পাদক মাজার রাকিব ভাইকে প্রদান করে আমাদের নোয়াখালী সরকারি ম্যাটসের ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারির সমন্বয়ে এবং সাবেক কিছু দায়িত্বশীলদের সামনে আমরা মেডিকেল টিম গঠন করি, যাতে করে কোনো ভাই যদি আহত হয়, কোনো শিক্ষার্থী যদি আহত হয়, তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাটা যাতে দেওয়া হয়। যখন আমরা আন্দোলন শেষ করতাম তখন আমাদের নিরাপত্তার একটা ঝুঁকি ছিল। তারা শত প্রতিকূলতার মধ্যেও আমাদেরকে মোটরসাইকেল দিয়ে, বাংলা ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা মোটরসাইকেল দিয়ে জেলার আনাচে কানাচে বিভিন্ন নিরাপদ স্থানে গিয়ে আমাদেরকে রাখতো এবং তাদের এই আন্দোলনের মাঠে শৃঙ্খলাটা ছিল চমৎকার। 18ই জুলাই
আমরা যখন কর্মসূচি নির্ধারণ করব, কর্মসূচির প্লেসটা কোথায় হবে এটা নিয়ে সমন্বয়কদের মধ্যে এক ধরনের দ্বিধার সংশয় দেখা দেয়। যে সমস্ত সমন্বয়ক ভাইয়েরা ছিলেন সেখানে কতিপয় সমন্বয়ক এই আন্দোলনটাকে নোয়াখালীর মাঝদি থেকে সরিয়ে চৌমুহনী চৌরাস্তা নিয়ে যাওয়ার জন্য তারা এক ধরনের পরামর্শ দিতে থাকে। নোয়াখালীর প্রধান কেন্দ্র হচ্ছে মাঝদি শহর এবং বিশ্ববিদ্যালয় মাঝদি শহরের পাশাপাশি হওয়ার কারণে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা যদি শহরের মধ্যেই কর্মসূচি রাখতে পারি, তাহলে যদি গুন্ডা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অথবা প্রশাসনের পক্ষ থেকে যদি হামলা আসে বা আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়, আমরা ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবো। 19 জুলাই দিনটি ছিল শুক্রবার। ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার সমন্বয়ক প্যানেলের সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেয় বাদ জুমা থেকে নোয়াখালীতেও বাংলা ব্লকেড পালন করা হবে। সেদিন থেকে সারা দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। দেশ জুড়ে চলে দমন, পীড়ন ও গণগ্রেফতার। নোয়াখালীতে রাজপথে সরাসরি আক্রমণ না করলেও ছাত্রদের বিভিন্ন মেস ও বাসা বাড়িতে রাতের আধারে অভিযান চালায় পুলিশ। পুলিশ আমাদেরকে খুঁজছিল। ডিবি পুলিশের সামনে আমাদের যখন ছবিগুলা তাদের টেবিলে, আমরা পরবর্তীতে তাদের সাথে কথা বলে জানতে পারি যে তাদের টেবিলে আমাদের প্রোফাইল পিকচারগুলা তাদের টেবিলেই থাকতো, তারা আমাদেরকে খুঁজতো। নোয়াখালীর সমন্বয়কদের ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। আমরা যখন আন্দোলনের প্রথম সারি থেকে নেতৃত্ব দিই, আমরা বিভিন্ন দিক থেকে ফান্ডাসের হুমকি পাই। এই বিষয়টা মাথায় রেখে ছাত্র শিবির তার 10 জন জনশক্তিকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়োজিত করেন। আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করেন। 20 জুলাই এই দিন প্রধান 2 সমন্বয়ক আরিফুল ইসলাম, বনিয়ামিন ও ছাত্র শিবিরের নিযুক্ত কয়েকজন সমন্বয়ক ছাড়া অন্য সমন্বয়করা রাজপথে নামেনি। সমন্বয়কদের মাঠে না দেখে আন্দোলনকারী ছাত্ররা হতাশ হয়ে অনেকে ফিরে যেতে শুরু করে। যখন সব কিছু বন্ধ, 144 দ্বারা জারি করা হয়েছে, গাড়ি হইতে শুরু করে, পরিবহন হইতে শুরু করে সব বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট হইতে, তখন আমরা একটা কর্মসূচি ঘোষণা দিই। কিন্তু কেন্দ্র থেকে নির্দেশনার কারণে ওই কর্মসূচিটা আমাদেরকে পরবর্তীতে স্থগিত করতে হয়। কিন্তু সেই দিন দেখছি আমরা গুটি কয়েক সমন্বয়ক, 2-1 জন, যেমন আমি ছিলাম, আমাদের নোয়াখালী সরকারি কলেজে আরিফ ভাই ছিল, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীল ছাত্র শিবিরের এবং নোয়াখালী শহরের বিভিন্ন দায়িত্বশীল ছাড়া এবং তাদের জনশক্তিরা ছাড়া ওই দিন ভয়ে আর কেউ আসে নাই। 20 জুলাই থেকে 28 জুলাই সারা দেশে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয়। ঠিক সেই সময় 20 তারিখ কর্মসূচি আমরা কিভাবে পালন করব এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। নোয়াখালীর সমন্বয়কদের মধ্যে একটা অংশ সমন্বয়ক ভাইয়েরা 20 তারিখে কর্মসূচি পালন করবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং প্রশাসনের কাছে এই তথ্য সরবরাহ করেন 20 তারিখে সাধারণ ছাত্রদের কোনো কর্মসূচি নেই। কিন্তু ইসলামী ছাত্র শিবির একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা খেয়াল করতে পারি, যদি আমরা একদিনের জন্য কর্মসূচি নোয়াখালীতে বন্ধ করে দিই তাহলে সাধারণ শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়বে। তাই আমরা ইন্টারনেট ব্ল্যাক আউট হওয়ার পর আমরা ইসলামী ছাত্র শিবিরের যে সাংগঠনিক স্ট্রাকচার, প্রত্যেক দায়িত্বশীল ভাইদেরকে আমরা এই দায়িত্ব দিই যে একজন ভাই 10 জন শিক্ষার্থীর কাছে অফলাইনে এবং কল দিয়ে সরাসরি দেখা করে দাওয়াত পৌঁছাবে যে 20 তারিখ কর্মসূচি পালন হবে এবং 20 জুলাই 2:30 আমরা মোগল দরবারের সামনে কর্মসূচি পালন করার জন্য আমরা প্লেস নির্ধারণ করি। পারিপার্শ্বিক চাপে 28 জুলাই থেকে নেটওয়ার্ক ব্যবস্থা স্বাভাবিক হতে থাকে। আমরা প্রচার কমিটি গঠন করে যখন মূলধারার মিডিয়াগুলো জুলাই গণঅভ্যুত্থানে নোয়াখালীর কর্মসূচিগুলো প্রচার করছিল না, তো ছাত্র শিবির প্রচার কমিটি গঠন করে আমরা যখন আন্দোলনের সারি নিচ্ছিলাম, আমরা রাজপথে যখন অবস্থান করতেছিলাম, তখন আমরা দেখি একটা ছেলে যার 2টি হাত কোণে পর্যন্ত নেই, বৃষ্টিতে ভিজে বাহু দিয়ে জাতীয় পতাকাকে উড্ডয়ন করে রাখতেছে। তখন এই বিষয়টা দেখার পরে রাজপথে হাজার হাজার ছাত্র জনতা আরও বেশি উজ্জীবিত হয়ে থাকে এবং রাজপথে আরও দৃঢ়ভাবে অবস্থান করতে থাকে। 29 জুলাই নোয়াখালীতে তখন চলছিল কারফিউ। 3 দিন আন্দোলন বন্ধ থাকার পর সেদিন ছাত্র জনতা আবারও রাজপথে নেমে আসে। উপস্থিত হতে থাকে আন্দোলনের প্রাণভোমরা নারী শিক্ষার্থীরাও। আমি আন্দোলনের একদম শুরু থেকে আসলে আন্দোলনে যোগ দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। আমার আম্মুকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছি, কিন্তু আম্মু কোনোভাবে রাজি হচ্ছিল না। শেষে আমি আম্মুকে না জানিয়েই আন্দোলনে যোগ দিয়েছিলাম। 30 জুলাই একের পর এক প্রোফাইল পিকচার লাল হতে থাকে। মূলত আওয়ামী সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শনী ছিল এই কর্মসূচির মূল বার্তা। পরের দিন 31 জুলাই, সেদিন সরকারি বাহিনীর
খুনের মহোৎসবের বিচারের দাবিতে আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সকাল 11:30টায় মাইজদি বাজার থেকে মার্চ শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে কোর্ট চত্বরে অবস্থান নেয় ছাত্র জনতা। এই দিন শিক্ষার্থীদের সাথে কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ। 31/7/2024 তারিখে ছাত্ররা মাইজদি বাজার থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে শহীদ মিনার চত্বরের দিকে এগোতে থাকে। আমরা এটা জানতে পেরে জামায়াত ইসলামী এবং জাতীয়তাবাদী দল আইনজীবী যে ফোরাম রয়েছে ইউএলএফ সকল সদস্যদেরকে সুসংগঠিত করে ছাত্রদেরকে সমর্থন যোগানোর উদ্দেশ্যে আমরা মিছিল নিয়ে বের হই। মিছিলটি যখন 5 রাস্তার মোড়ে এসে উপনীত হয়, চতুর্দিক থেকে ডিজিএফআই এবং র্যাব পুলিশ বাধা প্রদান করে ঘেরাও করে ফেলে। আমরা জানতে পারি উপরের নির্দেশে আমাদেরকে গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু ছাত্রদের সেই শোভাযাত্রাটি আমাদের থেকে বেশি দূরে ছিল না, ফলশ্রুতিতে আমাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। আইনজীবীদের মিছিলটি দেখে ছাত্ররা যথেষ্ট উৎসাহ বোধ করেছিল, সাহস পেয়েছিল। আমার কিছু কলিগকে আমি ফোন দিয়েছি, তো তাদের বেশিরভাগই হচ্ছে আন্দোলন যেতে সরাসরি রিফিউজ করেছে এবং কিছু কিছু বলেছে আন্দোলন যাওয়ার আগ্রহ আছে, কিন্তু এই মুহূর্তে আমি রিস্ক নিতে চাচ্ছি না। এবং পরবর্তীতে আমার এক জুনিয়র কলিগ জামাল উদ্দিনকে নিয়ে 31 জুলাই সর্বপ্রথম আমরা শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হই এবং আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে 31 জুলাই বিকেলেই আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তলব করা হয় এবং আমরা প্রশাসনের সাথে দেখা না করার সিদ্ধান্তে যাই এবং আমরা নিরাপত্তার স্বার্থে আমাদের ব্যক্তিগত সেলফোনগুলো অফ রাখি এবং আমাদের অবস্থান পরিবর্তন করি। নিরাপদ স্থানে থেকে আমরা প্রতিনিয়ত ছাত্রদের সাথে আন্দোলনে সামিল হতে থাকি। এই আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরাসরি অংশগ্রহণ দেখে আমার ছাত্র ভাইয়েরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে এবং এই আন্দোলন তীব্র থেকে তীব্র হয়েছে। রাত গড়িয়ে সকাল হয় 32শে জুলাই। ওই দিন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। আমি একটা সিএনজি করে আসছিলাম, আর সিএনজির মামার যে কথাটা ছিল এটা আমাকে আন্দোলনে মনে হচ্ছে যোগ দেওয়াতে আরও বেশি অনুপ্রেরণা জাগিয়েছিল। আমি যখন মামাকে বললাম যে হচ্ছে মামা সিএনজিটা এখানে দাঁড় করান, তখন মামা আমাকে বলতেছে যে আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পক্ষেই আছি। এটা আমার মনে হয়েছিল তখন যে আসলে আমরা কিভাবে বসে থাকি, এটা তো আমাদেরই কাজ, আর এভাবে ওনারাও আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। 1 আগস্ট আমাদের কর্মসূচি ছিল রিমেম্বারিং আওয়ার হিরোস। আমাদের নোয়াখালীতে 1 আগস্ট প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যার কারণে অনেকেই সন্দিহান হয়ে পড়ে আমাদের আন্দোলন কি চলবে কিনা। অনেকেই ফেসবুকে লেখালেখি করতে থাকে আন্দোলন স্থগিতের বিষয়ে, এমনকি অনেকেই আমাদের ভিতরে আলোচনা হয়, অনেকেই পরামর্শ দেন আমাদের কর্মসূচিটি স্থগিত করা হোক। সেক্ষেত্রে আসে আমরা শিবিরের দায়িত্বশীল থেকে পরামর্শ নিই যে এ পর্যায়ে আমাদের করণীয় কী। শিবিরের তৎকালীন দায়িত্বশীল আমাদেরকে পরামর্শ দিয়েছেন যদি কেউ নাও আসে আন্দোলনের গতিতে চলবে, প্রয়োজনে আমরা আমাদের জনশক্তিদেরকে দিয়েই সহযোগিতা করব। আগের দিন রাতে দীর্ঘ 14 দিন বন্ধ থাকার পর ফেসবুক চালু হয়, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে থাকে একের পর এক হত্যাযজ্ঞের ভিডিও, লাশের পর লাশের ছবি, নিথর হয়ে পড়ে থাকা অজস্র প্রাণের সেই করুণ দৃশ্যগুলো গোটা জাতিকে বাকরুদ্ধ করে দেয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎকালীন যে সভাপতি ছিল তার নেতৃত্বে আমাদের উপরে রেললাইনের পাথর দ্বারা অতর্কিত হামলা করা হয়, যার ফলে একটা পাথর ডিরেক্টলি এসে আমার চোখে পড়ে এখানেই, এবং হচ্ছে সাথে সাথে আমার চোখের যে রাজা বা কর্নিয়া বলি সেটা ফুটে যায় এবং হচ্ছে আমি অনেকটা মাথা অজ্ঞানের মতো হয়ে সেখানে পড়ে যাই। পরবর্তীতে সেখান থেকে আমাকে পথচারীদের সহায়তায় নোয়াখালী প্রাইম হসপিটাল নিয়ে আসা হয়। এরপরে হচ্ছে ডাক্তারদের কাছে থাকা অবস্থায় হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তৎকালীন আরিফ ভাই এবং হচ্ছে ছাত্র শিবিরের শিক্ষা সম্পাদক শিবলু ভাই এবং হচ্ছে তৌফিক ভাই সহ অন্যান্য ভাইরা আসে এবং ডাক্তারদের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য আমাকে অ্যাম্বুলেন্স যোগে তাৎক্ষণিক চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এবং এখন আমার যে অবস্থা সেটা হচ্ছে আমি চোখে আমার ডান চোখের যে ভিশন এটা অর্ধেকেরও বেশি কমে গেছে এবং চোখে দাগ পড়ে গেছে, মোটামুটি পড়তে পারি না, এমনিতে দেখা যায় কিন্তু পড়তে পারি না, এই হচ্ছে অবস্থা। এদিকে কোনো চেষ্টা করেই যখন আন্দোলনকে আর প্রতিহত করা যাচ্ছিল না, বরং আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, তখন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে
প্রজ্ঞাপন জারি করে ফেসিবাদী সরকার। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। ছাত্র শিবিরকে কোণঠাসা করে তারা আন্দোলনকে থামিয়ে দিতে চেয়েছিল। তারা বুঝতে পেরেছিল তাদের পতন অত্যাসন্ন। পরদিন ৩৩ জুলাই কর্মসূচি ছিল গণমিছিল। ৩৪ জুলাই এদিন ৯ দফা পরিণত হয় ১ দফায়। এদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নোয়াখালীতে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে থাকে। আমরা যদি বলি তাহলে আমাদের নোয়াখালীতে সোনাপুরে আমাদের যে টোকিও হোটেল আছে, সেখানে ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি কিভাবে আমাদের আন্দোলনটাকে সামনের দিকে নোয়াখালীতে এগিয়ে নেওয়া যায়। আমরা বিভিন্ন ম্যাচে বসেছি এবং বিভিন্নভাবে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং তাদের পরামর্শ আলোকে আমরা ময়দানে কাজ করেছি। পরদিন সকাল ৮টার পর থেকেই অসহযোগ আন্দোলন পালনে ছাত্র জনতা পৌর বাজারে জড়ো হতে থাকে। আন্দোলনকারীরা যাতে শহরে আসতে না পারে সেজন্য সেদিন সোনাপুর ও দত্তের হাটে মাইজদিগামী যানবাহনগুলোতে তল্লাশি চালায় ছাত্রলীগের গুন্ডা বাহিনী। প্রতিদিনের মতোই আমরা চৌমুহনী থেকে আন্দোলনের দিকে রওনা হই। সেদিন আন্দোলনের স্থান ছিল মাইজদি পৌরবাজার। আমরা মাইজদি সুপার মার্কেট ক্রস করে গণপূর্ত ভবনের সামনেই হঠাৎ লক্ষ্য করতে পারি কিছু আওয়ামী সন্ত্রাস রাস্তার পাশে অবস্থান করতেছে। ঠিক এই সময় তারা আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে কোনো কথাবার্তা ছাড়াই আমাদের উপর অতর্কিত হামলা করে। সেখানে প্রায় 200 ছাত্রলীগের কর্মী ছিল। কিছু বুঝে ওঠার আগেই একজন মুরব্বী পিছন থেকে এসে আমাকে হকিস্টিক দিয়ে খুব জোরে সোরে আঘাত করে আমার মাথায়। আমরা আহত অবস্থায় আন্দোলনের দিকে সবাই একসাথে দৌড়াতে শুরু করি। তারপর আমরা যখন আহত হই এর পরপরই আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা আমাদেরকেই হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে সেলাই দেয়। বিকেল যখন 4টা বাজে তখন দেখি যে আমাদের রাস্তা পুরোপুরি আমাদের দখলে চলে এসেছে। সন্ত্রাসীদের ধাওয়া করে পৌর বাজার থেকে স্টেডিয়াম পর্যন্ত ছাত্র জনতার রাজপথ দখলে নিয়ে ফেলে। আমরা 3 তারিখ রাতের বেলা যখন শুনতে পাই ছাত্রলীগ চারদিক থেকে হামলা করবে, 7 মিনিটে পুরো নোয়াখালী ক্লিয়ার করে দিবে, তখন আমরা 4 তারিখ সকালবেলায়, যদিও আমাদের কর্মসূচিটা সকাল 9টায় ছিল, কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং তাদের জনশক্তিরা সকাল 7টায় রাজপথে অবস্থান করে। 8টার কাছাকাছি সময়ে ছাত্রলীগ আমাদের কয়েকজন জনশক্তিকে হামলা করে এবং তাদেরকে আহত করে, তাদের মাথা ফাটিয়ে দেয়। এটি দেখার পরে ছাত্র শিবির তাদের জনশক্তিদের নিয়ে ছাত্রলীগের প্রতিহত করে এবং আমরা সমন্বিতভাবে ছাত্রলীগ প্রতিহত করার মধ্য দিয়ে নোয়াখালী থেকে আমরা ছাত্রলীগকে বিদায় করি। দিনভর রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। খুনি হাসিনার পদত্যাগের দাবিতে চলে মুহুর্মুহু স্লোগান। এই দিন নোয়াখালীর কবিরহাট, চৌমুহনী, চন্দ্রগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এই দিন জেলার প্রধান সড়কের প্রত্যেকটা মোড় মুক্তিগামী জনতার দখলে থাকে। সেদিন দুপুর 11:15টার দিকে পৌর বাজারে স্লোগান দেওয়ার সময় ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয় নোয়াখালী স্বাধীন স্লোগান দিতে। নোয়াখালী রাজপথে যখন উত্তপ্ত অবস্থা 3রা আগস্ট 2024 শিবিরের তৎকালীন সভাপতি আবু সাইদ সুমন ভাই আমাকে মেসেজ করেছেন এবং তিনি বিভিন্ন স্লোগানগুলো আমাকে দিয়েছেন যেন আমি স্লোগানগুলো মাঝে সরে দিই। সেই স্লোগানগুলো তিনি আমাদেরকে লিখে দিয়েছেন। যখন অনেক সমন্বয়ক আসতে নারাজ তখন ওনারা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন এবং যে আমাদের 4 আগস্ট 2024 নোয়াখালী রাজপথে যে স্বাধীন স্লোগান দিয়ে যখন ছাত্রলীগ মুক্ত করেছি তখন এই নির্দেশনা আমাদেরকে শিবিরের পক্ষ থেকে আসে এবং স্টেজ থেকে নেমে যাওয়ার পরবর্তী সময়ে মোটরসাইকেলে হেলমেট দিয়ে আমাদেরকে নিরাপত্তার বিষয়ে আমাকে শিবিরের সোনাপুরের ইমরান হক ভাই এবং যে অসুবিধা তখন থানা সভাপতি ছিল আমাদের সিয়াম ভাই, ওনারা আমাকে 15 থেকে 20 কিলোমিটার দূরে নিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা করেছেন। সার্বিক পরিস্থিতিতে শিবির আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের নিরাপত্তা বিষয়ে। বাদ আসর অসহযোগ আন্দোলনের অবস্থান কর্মসূচি শেষে ফিরে যাওয়ার পথে দত্তের হাটে সোনাপুরের আওয়ামী সন্ত্রাসী সিএনজি কামালের লোকজন শিক্ষার্থীদের উপর গুলি চালায়। বিকেলে সমন্বয়ক প্যানেল থেকে ঘোষণা আসে পরদিন ঢাকা চলো কর্মসূচির। নোয়াখালীতে ছাত্র শিবির থেকে সমন্বয়কদের পরামর্শ দেয়া হয় ঢাকায় না গিয়ে নোয়াখালীর রাজপথ দখলে রাখা উচিত। তাই বেগমগঞ্জ চৌরাস্তা এবং সোনাপুর 0 পয়েন্ট থেকে মাইজদি পৌর বাজার অভিমুখে লং মার্চ কর্মসূচি দেয়া হয়। আমরা সমন্বয়করা যখন এই আন্দোলনকে বেগমান করার জন্য আমাদের ভিতরে জুম মিটিং করতাম। সেক্ষেত্রে জুম মিটিংয়ের আগে আমি শিবিরের দায়িত্বশীলদের সাথে পরামর্শ করতাম পরবর্তী দিনের আন্দোলন কোথা থেকে শুরু হবে এবং কোন সময় শুরু হবে। সেক্ষেত্রে আসি শিবিরের দায়িত্বশীলদের পরামর্শক্রমে
আমরা ওই সময় এবং স্থান সম্পর্কে আমাদের যে মিটিং, এই মিটিংয়ে তাৎপর্য সহকারে উল্লেখ করতাম এবং সবার সম্মতিক্রমে আমরা সময় এবং স্থান নির্ধারণ করতাম এবং পরবর্তীতে ওই জায়গায় আমাদের আন্দোলন এবং ওই সময়ে আন্দোলন শুরু হতো। ৩৬শে জুলাই সকাল ৯টা ইতিমধ্যেই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা এসে মাইজদি শহরের রাজপথ দখলে নিয়ে ফেলে। সোনাপুর 0 পয়েন্টে তৎকালীন ছাত্র শিবির, সোনাপুর শাখা, ইসলামিয়া মাদ্রাসা, কারামাতিয়া মাদ্রাসা ও নোয়াখালী জেলা দক্ষিণ ও নবী প্রবীর জনশক্তিরা একে একে আসতে থাকে। কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি ও সাধারণ আন্দোলনকারীরাও এসে যুক্ত হতে থাকে। 5 তারিখ সকালবেলা আমরা সোনাপুর 0 পয়েন্টে সবাই জড়ো হয়ে আগ থেকেই ছাত্র শিবিরের জনশক্তিরা মাইক, মোটরসাইকেল নিয়ে প্রস্তুত ছিলেন। আমরা ছাত্র শিবিরের জনশক্তি এমনকি স্থানীয় বিএনপিদের যৌথ সমন্বয়ে আমরা বিশাল একটি মিছিল নিয়ে মাইজদির দিকে অগ্রসর হই। বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাজহার রাকিবের নেতৃত্বে লং মার্চ রওনা হয়। বেলা দ্বীপ্রহরের দিকে লং মার্চ দুটি মাইজদে এসে পৌঁছায়। তো 5 তারিখ হাজার হাজার শিক্ষার্থী মূলত নোয়াখালীর রাজপথে নেমে আসে। ইসলামী ছাত্র শিবিরের সকল পর্যায়ের জনশক্তি বেড়ে সেখানে অংশগ্রহণ করে। দুপুর 1:10 কাছাকাছি সময় নোয়াখালীর তৎকালীন পুলিশ সুপার আমাকে কল করেন যে হাজার হাজার ছাত্ররা নোয়াখালীর পুলিশ লাইনে আক্রমণ করছে। আমি পৌর বাজারের দিকে ছিলাম, সেখান থেকে দ্রুত আমাদের ছাত্র শিবিরের একজন থানা সভাপতি ইমরানুল হক বাইকে সহ সেখানে আমরা যাই। গিয়ে একটা মাইক ছিল, মাইকে আমাদের ফরহাদ ভাই তখন ছিলেন। আমরা সাধারণ ছাত্রদেরকে ইশারা দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করছি এবং প্রশাসনকে আমি বারবার অনুরোধ করার চেষ্টা করছি যে আমরা আপনাদের কিছুই করব না, তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। পরবর্তীতে হাজার হাজার শিক্ষার্থী হওয়ার কারণে মূলত কাউকে থামানো যাচ্ছিল না। আমি হ্যান্ড মাইক হাতে নিয়ে বারবার বলার চেষ্টা করি, সম্মানিত ছাত্র ভাইয়েরা, আপনাদের এই হাজার হাজার ছাত্র জনতার অংশগ্রহণের মিছিলকে রিসিভ করার জন্য পৌরবাজার আমাদের হাজার হাজার শিক্ষার্থী ভাইয়েরা আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা সেদিকে মিছিল নিয়ে যাই। দুপুর গড়িয়ে বেলা তখন 2টা। জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈর শাসক দেশ ছেড়ে পালিয়ে গেছে। গণভবন ও সংসদ ভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ। যখন টাউন হল মোড় পর্যন্ত আসি, গোয়েন্দা সংস্থার একজন ভাই আমার কানে কানে এসে বলেন, ভাই খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে। সাথে সাথে আমি সেটা মাইকে ঘোষণা করি। পরবর্তীতে সেখান থেকে আমাদের শহর শাখার সদস্য ইমরানুল ভাই আমাকে দ্রুত স্বাধীন বাংলা রেস্তোরাঁর সামনে আমাদের যে মূল মঞ্চ ছিল, যে স্টেজ ছিল, সেখানে নিয়ে আসে। নিয়ে আসার পর সেখানে আমরা ঘোষণা দিই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী, ছাত্রী, নারী, জনতা সবাই এক বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। পৌর বাজারে পিকআপের উপর স্থাপিত মঞ্চে সমন্বয়ক ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দের বক্তব্যের পর ছাত্র শিবির তাৎক্ষণিক আলাদাভাবে আনন্দ মিছিল বের করে। মিছিলটি নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে আবার পৌর বাজার এসে শহর ও জেলার নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে পরিসমাপ্ত হয়। সমন্বয়ক ও আন্দোলনকারীদের একটি অংশ মিছিল নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে যায়। 4 তারিখ সারা রাত যখন আমরা বিভিন্নভাবে আওয়ামী লীগের প্রোপাগান্ডা শুনতে পাই, আমরা আমাদের জনশক্তিদেরকে রেডি থাকতে বলি এবং আমরা পরের দিন সকালবেলায় ফজরের পরেই আমাদের জনশক্তিরা সহ আমাদের নেতৃবৃন্দরা সহ আমরা রাজপথে অবস্থান করি এবং আমরা কয়েক দফায় পৌরবাজার থেকে থানা হয়ে আমরা বিশ্বনাথ পর্যন্ত মিছিল নিয়ে যাই এবং বিশ্বনাথ থেকে মিছিল নিয়ে পৌরবাজার আসার পরে আমাদের ছাত্র দলের অংশীজন যারা ছিলেন তাদের একটা মিছিল আমরা দেখতে পাই। 5 তারিখের রাজপথ আমরা আমাদের নিজেদের দখলে রেখেছি। আর যখন ছাত্রদল এবং ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীরা একসাথে হয়ে মিছিল বের করে, তখন পুরো নোয়াখালীর আপামর জনতা এই মিছিলে অংশগ্রহণ করে। মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই পুরো মাইজদি শহর, পুরো নোয়াখালীর এই মাইজদির রাজপথ লক্ষ লক্ষ জনতায় ভরে গেছে। মানুষের মধ্যে উৎপল্ল আনন্দের চিহ্ন দেখেছি আমরা। সকলের মুখে বিজয়ের নির্মল হাসি, চোখে আনন্দ অশ্রু, কণ্ঠে উচ্ছ্বাস। এই দিনটির জন্যই তো মানুষ এতকাল অপেক্ষা করেছিল। শহরের প্রতিটি ঘর বাড়ি থেকে নারী শিশু সকলেই রাস্তায় বেরিয়ে পড়ল এই বিজয় উদযাপন করতে। এ যেন বুঝিয়ে দিল জালিমরা সবসময় মাজলুমের কাছে পরাজিতই হয়।